ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস নাম্বার 22 অর্থাৎ 22 নম্বর ক্লাস করছি এবং আজকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমরা কভার করব সেটা ডিপিএসপি অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন রাখা হয়েছে সেটা হচ্ছে ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এফডি অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এবং ফান্ডামেন্টাল রাইট। তো এই জায়গায় এই তিনটে অধ্যায় বা চ্যাপ্টার থেকে আমরা এখানে কোশ্চেন আলোচনা করব এবং খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেন গুলো। তো তোমরা যে কোনো এক্সাম দিতে যাও না কেন এই কোশ্চেন গুলোকে কখনোই বাদ দিয়ে তুমি প্রিপারেশন নিতে পারবে না। সুতরাং কথা নয়, তোমাদের আর মাত্র কয়েক ঘন্টা হাতে আছে, এই সময়টাকে কাজে লাগাও, রিভিশন দাও আর আমাদের চ্যানেলে জুড়ে থাকো সমস্ত আপডেট পাওয়ার জন্য। চলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা শীঘ্রই, আর দেখে নিই আজকের প্রথম ক্লাস। দেখো, the purpose of the inclusion of directive principles of state policy in the Indian Constitution is to establish, এটা কেন এস্টাবলিশ করা হয়েছিল? ডিপিএসপিটা এস্টাবলিশ করা হয়েছিল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসির জন্য, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার জন্যই কিন্তু ডিপিএসপিটাকে এটা চালু করা হয়েছিল। নেক্সট দেখো, Consider the following statement regarding the directive principle of state policy, অর্থাৎ ডিপিএসপি সম্পর্কে যে বক্তব্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখে নিই। These principles spell out the socio-economic democracy in the country, একদমই ঠিক। The provisions contained in these principles are not enforceable by any court. দেখো, এটাও কিন্তু ঠিক। কেন ঠিক? কারণ আমরা জানি ডিপিএসপি কখনো এনফোর্স হয় না, কোথায়? বাই এনি কোর্ট। তো যেহেতু বিচারযোগ্য নয় ডিপিএসপি, তো সেটাও কিন্তু এখানে পরিষ্কার বলা হলো। তাহলে দুটোই যেহেতু ঠিক, তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে অপশন সি, সঠিক উত্তর বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ 1 and B. Next, directive principles of state policy of Constitution of India is adopted from which of the following country? কোন দেশ থেকে ডিপিএসপিটা নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। কত সালের? 1937, অর্থাৎ 1937 সালে আয়ারল্যান্ডের যে সংবিধান সেখান থেকে এটা নেওয়া হয়েছে। নেক্সট দেখো, the concept of welfare state is included in the Constitution of India in which among the following? দেখো, কোশ্চেনটা খুব ইজি, ভালো করে পড়লেই বুঝতে পারবে কিসের কথা বলা হলো। এটা বলা হলো ডিপিএসপির কথা, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। দেখো, এই ডিপিএসপি পার্ট নম্বর 4 এ আছে, তোমরা অবশ্যই কিন্তু সেটা খেয়াল রাখবে। পার্ট গুলো তোমরা দেখে যেও কোন পার্টে কি আছে, আর শিডিউল গুলো দেখে যেও, 12খানা যে শিডিউল বা তপশিলি রয়েছে প্রত্যেকটা ভালো করে দেখে যেও। তো এই জায়গাগুলো অবশ্যই, আর এই যে অধ্যায় থেকে ক্লাসটা করাচ্ছি এটা অবশ্যই তোমরা ভালো করে একবার না হলে 2-3 বার দেখে যেও। নেক্সট দেখো, এখানে একটু বলে দিই আগেরটা, যে ওয়েলফেয়ার স্টেটের কথা বলা আছে। ওয়েলফেয়ার স্টেট বলতে ওয়েলফেয়ার স্টেটের কথা কোথায় বলা আছে? ডিপিএসপি তে বলা আছে। এটা ডিরেক্টলি অনেকবার কিন্তু কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় এসছে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং আর ফান্ডামেন্টাল টু দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি? কান্ট্রির যে গভর্নেন্স, সেখানে ফান্ডামেন্টাল বলতে কোনটা বোঝানো হয়েছে? সেখানে ফান্ডামেন্টাল বলতে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিকে বোঝানো হয়েছে। নেক্সট দেখো, ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোশন অফ পিস, অর্থাৎ পিস শান্তিকে প্রমোট করা, অ্যান্ড সিকিউরিটি নিরাপত্তা ইজ ইনক্লুডেড ইন হুইচ আর্টিকেল? অর্থাৎ এই শান্তিকে প্রমোট করা এবং সিকিউরিটি নিরাপত্তা দেওয়া, এটা কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? এটা দেওয়া আছে আর্টিকেল নম্বর 51, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট আমরা দেখবো, কনসিডার দ্য ফলোয়িং প্রভিশনস আন্ডার দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যাজ এনশ্রাইন্ড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এক নম্বর দেখো বলা হলো সিকিউরিং ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন অফ ইন্ডিয়া। দেখো, এটা ডিপিএসপি এর মধ্যে না। অর্গানাইজিং, দেখো আগে আমরা আগে এটা মার্ক করব না, আমরা আগে ভালো করে দেখবো পুরো কোশ্চেনটা, তারপরে উত্তর করার চেষ্টা করব। সিকিউরিং ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন্স অফ ইন্ডিয়া, অর্গানাইজিং ভিলেজ পঞ্চায়েত, প্রমোটিং প্রোটেস্ট ইন্ডাস্ট্রিজ ইন রুরাল এরিয়াস, সিকিউরিং রাইটস টু ওয়ার্কার। এবার কি কোশ্চেনটা দেওয়া হলো সেটা দেখো, হুইচ অফ দ্য অ্যাবাভ আর দ্য গান্ধিয়ান প্রিন্সিপালস দ্যাট আর রিফ্লেক্টেড ইন দ্য
ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ এই ডিপিএসপির মধ্যে গান্ধীয়ান পলিসি প্রিন্সিপাল, গান্ধী নীতি যুক্ত হয়েছে কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে। তোমরা অনেকেই জেনে থাকবে যে তিনি, এই গান্ধীজি, তিনি কিন্তু বলেছিলেন যে ভিলেজ যে পঞ্চায়েত সেটা গঠন করতে হবে, অর্থাৎ 2 ঠিক, এবং যে কোটেজ ইন্ডাস্ট্রি গুলো রুরাল এরিয়াতে দেখা যায় তাকে প্রমোট করতে হবে। তাই 2 এবং 3 কিন্তু তিনি তার প্রিন্সিপালে রেখেছিলেন। কে? মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ গান্ধীজি। তাহলে অপশন কোনটা? অপশন বি আমরা দেখলাম, 2 এবং 3। নেক্সট দেখো, which of the following directive principles of state policy was added to the constitution at a later date? পরবর্তীকালে বা পরবর্তী সময়ে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন ডিপিএসপিটা যোগ করা হয়েছে? এটা যোগ করা হয়েছে কোনটা? ফ্রি লিগ্যাল এইড। দেখো, ফ্রি লিগ্যাল এইড মানে যারা গরিব, যারা আইনের দিক থেকে যারা সহযোগিতা পাবে তাদেরকে এখানে ইনক্লুড করা হয়েছিল এবং বলা হয়েছিল যে ফ্রি লিগ্যাল এইড দেওয়া হবে। ঠিক আছে, কেন না? প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এইড টু দ্য ফোর। এবং এটা বলে রাখি, এটা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্টে, অর্থাৎ 1976-এ এটা কিন্তু হয়েছিল। এবং বাদ বাকি যে ডিপিএসপি গুলো ছিল এগুলো কিন্তু অরিজিনালি প্রথম দিকেই ছিল, যখন ডিপিএসপি শুরু হয় তখন থেকেই এটা ছিল, পরবর্তীকালে ফ্রি লিগ্যাল এইডটাকে অ্যাড করা হয়েছে। নেক্সট দেখো, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক হ্যাজ বিন এনশিওর্ড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ অন অফ দ্য। ইকুয়াল পে, সমান কাজের জন্য সমান বেতন, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোনটা নির্দেশ করে? আমাদের ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটাই বলে দেয় যে সমান কাজের জন্য সমান বেতন দেওয়া হবে। এবং এটা আর্টিকেল নম্বর যদি বলি তাহলে আমরা দেখবো যে 39 এর ডি নম্বর আর্টিকেলে কিন্তু এটা বলা হয়েছে। এবং আরেকবার বলে দিই যে এই ডিপিএসপি পার্ট নম্বর কততে আছে? পার্ট নম্বর 4-এ আছে। ওকে, ডিপিএসপি আছে কোথায়? পার্ট নম্বর 4-এ। সুতরাং দেখো, এই ধরনের কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু অ্যানালাইসিস করে পড়বে। আবারও বলছি যে তোমরা অবশ্যই অ্যানালাইসিস করে তবেই কিন্তু এটা পড়বে। নেক্সট, হুইচ প্রিন্সিপাল অ্যামং দ্য ফলোইং ওয়াজ added to the directive principle of state policy by 42nd amendment of Indian Constitution of the Constitution? তো 42nd amendment এটাকে বললাম আমরা যে 1976-এ এটা হয়েছিল, এবং কোন প্রিন্সিপালটাকে অ্যাড করা হয়েছে সেটাও এখানে কোশ্চেন রাখা হলো। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যেটা আমরা পেলাম যে পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, এটা কিন্তু ইনক্লুড করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্টে। বাকিগুলো কিন্তু এই সময় 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যোগ করা হয়নি। নেক্সট দেখো, under which article of Indian Constitution provision for fundamental duties has been made by 42nd Amendment Act? আবার দেখো, under which article of Indian Constitution provisions for fundamental duties has been made by the 42nd Constitutional Amendment? খুব সুন্দর কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা প্রচুর। তো তোমরা একটু ভালো করে দেখো, পড়ো, বোঝো, তাহলে কিন্তু সুবিধা হবে। তো দেখো, এটা কত নম্বরে হয়েছিল? এটা হয়েছিল আর্টিকেল নাম্বার 51 এর এতে, আর্টিকেল নাম্বার 51 এর এতে। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কমিটিজ অর কমিশনস রিকমেন্ডেড দ্য ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন? আমাদের যে সংবিধান, সেই সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক যে কর্তব্য সেটা ইনক্লুড করার কথা ঘোষণা করলো কোন কমিটি বা কোন কমিশন? এটা করেছিল শরণ সিং কমিটি, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। এই শরণ সিং কমিটি কত সালে করেছিল? এটা 1976-এ। ওকে, আর্টিকেল নম্বর কত? আর্টিকেল নম্বর 51 এ। তো নিশ্চয়ই তোমরা কিন্তু বুঝতে পেরেছো। নেক্সট, হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইনক্লুড দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? খুব সুন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এই কোশ্চেনটা অবশ্যই ভালো করে বোঝো। হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইনক্লুড দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন ইন, ফান্ডামেন্টাল ডিউটির কথা কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে ইনক্লুড করা হলো? কত নম্বরে এটা করা হয়েছে? তোমরা প্রত্যেকেই এটা কিন্তু জানো, এবং সেটা একটু আগে আমরা বললাম, 42nd অ্যামেন্ডমেন্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? নিচের সবগুলো স্টেটমেন্ট পড়ার সময় এই মুহূর্তে নেই, তাই আমরা সঠিক উত্তরের দিকে যাব। উত্তরের দিকে যদি যাই তাহলে আমরা দেখবো যে
সবগুলো রাইট আর ক্লেইমস অফ দ্য সিটিজেন এগেইনস্ট দ্য স্টেট। এই যে ফান্ডামেন্টাল যে রাইট গুলো আমরা পাই, এটা অ্যাকচুয়ালি কাদের বিরুদ্ধে আমরা এটা কাদের থেকে চাইছি? এটা চাইছি হচ্ছে দেশের কাছ থেকে, আমাদের দেশের কাছ থেকে এটা ক্লেম করছি ফান্ডামেন্টাল রাইটটা। নেক্সট দেখো, ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল রাইটস আসলে কি? জুডিশিয়াবল, জুডিশিয়াবল অর্থাৎ বিচারযোগ্য, অবশ্যই বিচারযোগ্য, তাহলে প্রথমটাই নন জুডিশিয়াবল না, ফ্লেক্সিবল না, রিজিড না, তাহলে জুডিশিয়াবল অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, under which articles of the Indian Constitution of India fundamental rights have been provided to citizen? কত নম্বর আর্টিকেল অনুযায়ী এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল রাইটস কে প্রোভাইড করছে? কত নম্বরে করছে এটা? এটা করছে আর্টিকেল নম্বর 12 থেকে 35, অর্থাৎ অপশন বি 12 থেকে 35-এ কিন্তু এটা বলা হয়েছে কি, যে ফান্ডামেন্টাল রাইটস খুব গুরুত্বপূর্ণ। যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে তোমরা প্রত্যেকটা একটু ডিটেলসে চোখ বুলিয়ে যেও। নেক্সট দেখো, রাইট টু ইকুয়ালিটি ইজ গিভেন বাই, রাইট টু ইকুয়ালিটি ইজ গিভেন বাই কি করা হয়েছে? আর্টিকেল নম্বর 13, 15, 14, 16। ইউজ দ্য কোড গিভেন বিলো দ্য চুজ দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার কোনটা হবে? তাহলে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি কত নম্বরে বলা হয়েছে? বলা হয়েছে দেখো 15 নম্বরে বলা হয়েছে, এবং 14 নম্বরে, অবশ্যই 14 নম্বরে কিন্তু বলা হয়েছে, এবং 16 নম্বরেও কিন্তু আছে, কিন্তু 13 নম্বরে নেই। কেন নেই? একটু আগেই বললাম আমরা, দেখো তোমরা ভালো করে ডিটেলসে দেখো, তাহলে 2, 3 এবং 4 এই যে তিনটে আর্টিকেল, এই আর্টিকেল গুলোতেই কিন্তু রাইট টু ইকুয়ালিটি দেওয়া আছে। তাহলে কোথায় উত্তর হলো? উত্তর হলো অপশন সি। এবার একটা জিনিস এখান থেকে জানো, কয়েকটা ইনফরমেশন জানো। আর্টিকেল নম্বর 14, এই আর্টিকেল নম্বর 14 ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এর কথা কিন্তু বলে, এটা কিন্তু তাই বলে, অর্থাৎ আর্টিকেল 14। আর্টিকেল যে 15, আর্টিকেল 15 এটা কি বলে? এটা বলে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ দ্য রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। তো এটা কিন্তু বলা হয় আর্টিকেল 15-তে। এবং আরো যেটা আমরা গুরুত্বপূর্ণ জিনিস দেখি, যে আর্টিকেল 16, এখানে কিন্তু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বলা হয়ে থাকে। এবং 17 নম্বর যে আর্টিকেল, 17 নম্বর আর্টিকেল আমরা দেখি অ্যাবলিশন অফ দ্য আনটাচেবিলিটি, যেটা আমরা পরবর্তীকালে কোশ্চেন আরো পাবো। এবং আর্টিকেল নম্বর 18, এই 18 নম্বর আর্টিকেলে আমরা দেখবো অ্যাবলিশন অফ টাইটেলস, অর্থাৎ যে বড় বড় পদবি আমরা দেখতে পেতাম আগের ইতিহাসে, রায় বাহাদুর, ঠিক আছে, জমিদার, এই বড় বড় উপাধি যে নিয়ে থাকতো, সেই উপাধিগুলো বা টাইটেল গুলোকে অ্যাবলিশ করা হয়েছে। নেক্সট আমরা দেখবো যে ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য রাইট টু ফ্রিডম ইজ গ্রান্টেড বাই হুইচ অফ দ্য ফলোইং? কত নম্বর আর্টিকেলে রাইট টু ফ্রিডমকে দেওয়া হয়েছে? রাইট টু ফ্রিডমকে দেওয়া হয়েছে কত নম্বর? আর্টিকেল নম্বর 19 থেকে 22-এ, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, আমরা গুরুত্বপূর্ণ যে কোশ্চেন গুলো রাখছি, এই কোশ্চেন গুলো কিন্তু আসার উপযুক্ত যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো 19 নম্বরে আমরা কি দেখছি, যে প্রহিবিশন অফ দ্য ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ দ্য রিলিজিয়ন এটসেট্রা, আর্টিকেল নম্বর 15 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ ফান্ডামেন্টাল রাইট টু ক্লাসিফিয়েবল আন্ডার। এইটা খুব সুন্দর কিন্তু এখানে বলা হয়েছে। দেখো তোমরা খুব সুন্দরভাবে যদি পড়ো তাহলে বুঝবে যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ দ্য রিলিজিয়ন, ধর্মের ভিত্তিতে যদি বৈষম্য হয় সেটাকে বন্ধ করার জন্য ফান্ডামেন্টাল রাইটসকে ক্লাসিফিকেশন করেছে কার আন্ডারে? না, রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখছি, দেখো হুইচ প্রভিশনস অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন? চিলড্রেনের যে এক্সপ্লয়টেশন, সে 14 বছরের কম যারা শিশু রয়েছে তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি মাইন্সে, অর্থাৎ কারখানাতে বা ভারী কাজের জন্য নিয়োগ করা হয়, সেটা কিন্তু বন্ধ করা হয়েছে। এবং সেটার কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটা রয়েছে আর্টিকেল নম্বর 24, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট আমরা দেখব, দেখো আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন আনটাচেবিলিটি হ্যাজ বিন অ্যাবলিশড? একটু আগে আমরা বললাম আনটাচেবিলিটি অ্যাবলিশড করা হয়েছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নম্বর 17-তে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর envisaged by the right against exploitation in the Constitution of India? খুব
খুব সুন্দর। দেখো এখানে যেটা বলা হয়েছে প্রহিবিশন অফ দ্য ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার, একদম ঠিক। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, প্রোটেকশন অফ দ্য ইন্টারেস্ট অফ মাইনরিটিস, খুব সুন্দর, বেশ ভালো কথা। এবং 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে প্রহিবিশন অফ দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য চিলড্রেন ইন দ্য ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স, যেটা একটু আগে আমরা বললাম। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে প্রহিবিশন অফ দ্য ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার, অর্থাৎ 1 এবং 4। 1 এবং 4, তাহলে 1 এবং 4 কোথায় আছে? অপশন সিতে রয়েছে। নেক্সট দেখো, as a part of the right to freedom, which one of the following does not form part of freedom to assemble peaceably and without arms? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অফিসিয়ালস not performing their duties, officials not performing their duties. Next দেখো, which article of Indian Constitution protects পার্সনস রাইট টু ট্রাভেল অ্যাব্রোড? কোনো ব্যক্তির তার অধিকার আছে ট্রাভেল অ্যাব্রোডে, অর্থাৎ বিদেশে ভ্রমণ করার। এটা কত নম্বর আর্টিকেলে বলেছে? এটা কত নম্বর আর্টিকেলে বলে দিল? তোমরা যদি ভালো করে দেখো খুব সুন্দরভাবে যে এই কোশ্চেনটা একটু হলেও কিন্তু অন্য অন্য যে সমস্ত কোশ্চেন আছে তার থেকে একটু আলাদা এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো, ওয়েট, হ্যাঁ 25 নম্বর এবার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট ফল উইদিন দ্য পারভিউ অফ আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন? তো এটা কি বলা হলো? এখানে যে কোশ্চেনটা আমরা বুঝলাম যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট ফল উইদিন দ্য পারভিউ অফ দ্য আর্টিকেল 21 এর মধ্যে পড়ছে না কোনটুকু, সেটা হচ্ছে আমাদের অপশন ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্টটা কিন্তু এর মধ্যে নেই। নেক্সট দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইজ রিলেটেড টু ফ্রিডম অফ প্রেস? যে সংবাদপত্রের স্বাধীনতা, সেটা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? সেটা রয়েছে আর্টিকেল নম্বর 19, অপশন এ। নেক্সট দেখো, the provisions of the right to freedom of religion includes freedom of propagation of religion, right to wear and carry kirpans by Sikhs, states right to make laws for social reforms, right to conversion of religion of people by religious bodies। তো এখানে জিজ্ঞাসা করলো চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন। তো রাইট টু ফ্রিডম সম্পর্কে এটার মধ্যে কোনগুলো ঠিক সেটা কিন্তু বলা হলো। তাহলে আমরা দেখলাম ফ্রিডম অফ প্রপাগেশন অফ রিলিজিয়ন, এটা ঠিক, একদমই ঠিক। এবং রাইট টু ওয়ার অ্যান্ড ক্যারি কিরপান্স বাই শিখ, এটাও কিন্তু ঠিক। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছি স্টেট রাইট টু মেক লস ফর সোশ্যাল রিফর্মস। সোশ্যাল রিফর্মস এর জন্য কিন্তু স্টেট কি করতে পারে? আমাদের রাষ্ট্র আইন তৈরি করতে পারে। তো এগুলো সবগুলোই ঠিক। তাহলে উত্তর আমরা কি পাবো? উত্তর পাবো অপশন এ 1, 2, 3। নেক্সট দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোটেক্টস দ্য রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস? যারা মাইনরিটি আছে তারা তাদের অধিকার দেওয়া হয়েছে এস্টাবলিশ করতে এডুকেশনাল ইনস্টিটিউশনকে। তো এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? এটা কত নম্বর আর্টিকেলে বলা হলো আর্টিকেল নম্বর 13-এ। ওকে, আর্টিকেল নম্বর 30। নেক্সট আমরা দেখো, দ্য গার্ডিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ, দেখো ফান্ডামেন্টাল রাইট যেটা মৌলিক অধিকার, তার গার্জিয়ানকে, তার অভিভাবক হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। কেন না? যদি ফান্ডামেন্টাল রাইট যদি কখনো ভেঙে যায় বা ক্ষুণ্ণ হয় বা তুমি যদি না পাও, তাহলে তুমি কি করতে পারবে? কোর্টের দ্বারস্থ হতে পারবে। তাই জুডিশিয়ারি এটা সঠিক উত্তর। এবং এখানে বলে রাখা ভালো যে আর্টিকেল নম্বর 32 অনুযায়ী সুপ্রিম কোর্টে কি করা যায়? রিট জারি করা যায়, এবং হাইকোর্টে রিট জারি করা যায় 226 নম্বর আর্টিকেলে। ওকে, নেক্সট, which one of the following rights was described by B.R. Ambedkar as the heart and soul of the constitution? heart and soul of the constitution বলেছেন ডক্টর B.R. আম্বেদকর কোন অংশকে? না, এটা বলেছেন রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস কে, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। নেক্সট দেখো, which one of the following writ can be issued by a high court to secure the liberty of the individual? কোন একটা ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি, কোন একজন
ব্যক্তিকে সে তার নিজের স্বাধীনতাকে পাওয়ার জন্য, সিকিউর করার জন্য সে কিন্তু হাইকোর্টে কি করতে পারে, রিট জারি করতে পারে। এবং কোন রিটটা ব্যক্তিগতভাবে জারি করতে পারে, সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। তো এই সবগুলোই কিন্তু রিট। রিটটা আবারও বলছি, আগের বারও অনেকবার বলেছি ভিডিওতে, যে রিট থেকে কোশ্চেন কিন্তু থাকার সম্ভাবনা আছে, তাই রিটটা তোমরা অবশ্যই ভালো করে দেখে যেও। নেক্সট, by which of the following cast parliament which of the case parliament got the right to amend fundamental rights? ফান্ডামেন্টাল রাইটস কে অ্যামেন্ড করা যায়, কোন কেসের মাধ্যমে এটা সুপ্রিম কোর্ট পেল, বা পার্লামেন্ট বাই হুইচ অফ দ্য ফলোইং কেস পার্লামেন্ট পেল, সুপ্রিম কোর্ট নয়, পার্লামেন্ট পেল রাইট কিকে অ্যামেন্ড করতে, ফান্ডামেন্টাল রাইট কে। তো এটা কেশবানন্দ ভারতী মামলার মাধ্যমে এটা পেয়েছে, এবং এটা হয়েছিল কত, 1973 তে। নেক্সট আমরা দেখছি, দেখো, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ propounded the doctrine of basic structure of the constitution in which of the following case? এটা কোন কেসে হয়েছিল, এটা হয়েছিল কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য। ওকে, নেক্সট দেখো, রাইট টু প্রপার্টি ইজ এ, বর্তমানে রাইট টু প্রপার্টি কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়, এটা একটা লিগ্যাল রাইট, তাই অপশন ডি সঠিক উত্তর। সো দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট among the 6 fundamental rights to provided the constitution of India? আমাদের যে কনস্টিটিউশনের রাইট গুলো আছে, ফান্ডামেন্টাল রাইট গুলো আছে 6টা, তার মধ্যে কোনটা এখানে নয়, অর্থাৎ এর মধ্যে একটা আছে যেটা এই ফান্ডামেন্টাল রাইট নয়, সেটা কি, সেটা হচ্ছে রাইট টু স্ট্রাইক, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রাইটস is available to all person under the Indian Constitution? ইন্ডিয়ান কনস্টিটিউশনের মাধ্যমে অল পার্সনের ক্ষেত্রে কোন রাইটটা অ্যাভেলেবল? রাইট টু ইকুয়াল প্রোটেকশন অফ ল, রাইট টু ইকুয়াল প্রোটেকশন অফ ল, সমস্ত মানুষদের জন্যই কিন্তু এটা রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট রাইট টু প্রপার্টি হ্যাজ বিন অমিটেড? রাইট টু প্রপার্টি এখন কিন্তু লিগ্যাল রাইট, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট এর মধ্যে নয়, এখন আর নেই, তো এটা এখন একটা লিগ্যাল রাইটের মধ্যে চলে গেছে। তো এই যে ফান্ডামেন্টাল রাইট থেকে বের করে দেওয়া হলো, এটা কততম সংশোধনীর মাধ্যমে এটা বের করে দেওয়া হয়েছিল? এটা তোমরা অবশ্যই প্রত্যেকেই জেনে থাকবে যে এটা কিন্তু 44তম সংশোধনের মাধ্যমে এটা বের করে দেওয়া হয়েছিল। কত না, 44তম, অর্থাৎ 44th amendment of the constitution. নেক্সট দেখো, in which article the Indian constitution doctrine of due process of law is included? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল নম্বর 22। সঠিক উত্তর আর্টিকেল 21, আর্টিকেল নম্বর 21, অর্থাৎ অপশন সি। নেক্সট দেখো, সো এ পর্যন্ত ছিল, এবং বলে রাখি যে এটাই আমাদের কিন্তু শেষ ক্লাস। তো হয়তো প্রিলির জন্য এরপরে আর ক্লাস করানো সম্ভব হবে না, তার কারণ তোমরা আগামীকাল পরীক্ষা দিতে চলেছো। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক মানে তোমাদের প্রতি ভালোবাসা থাকলো, এবং চাই তোমরা প্রত্যেকে ভালো পরীক্ষা দাও, এবং পরীক্ষা শেষে অবশ্যই কেমন পরীক্ষা দিলে তোমরা কমেন্ট বক্সে এসে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।